ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে যেটা হতে যাচ্ছে আমাদের সিটেটের প্রথম ম্যাথামেটিক্স ভিডিও। সিটেটের উপর বিশেষ করে এটা পেপার 1-এর উপরই হচ্ছে। যদি কারো পেপার 2-এরও প্রয়োজন হয় বলবেন, আমি আগামীতে নিয়ে আসার চেষ্টা করব। তো পেপার 1-এ যারা সিটেট এক্সাম দিচ্ছেন, পেপার 1-এ তাদের ম্যাথামেটিক্সে কোন ধরনের প্রবলেমগুলো আপনারা ফেস করেন সেগুলোর উপরেই মেইনলি আমরা ম্যাথগুলো সলভ করব। তো সিটেটে আপনারা সবাই জানেন যে 30 মার্কসের ম্যাথামেটিক্স প্রশ্ন আসে। তার মধ্যে 15 নাম্বার ম্যাথ আমাদের করতে হয়। আমরা নর্মালি যে ম্যাথগুলো পড়ে এসেছি এতদিনের জীবনে, বিশেষ করে 10 লেভেল পর্যন্ত সেগুলো করতে হয়। আর 15 নাম্বার থাকে আমাদের ম্যাথের উপর পেডাগোগিক্যাল প্রশ্ন। ওকে, পেডাগোগিক্যাল প্রশ্ন। তো আমরা সবার আগে এই যে প্রথম 15 নাম্বার যেখানে আমাদের ম্যাথ করতে হয় সেগুলোকে সলভ করার চেষ্টা করব। সেগুলো আমি আপনাদের শেখানোর চেষ্টা করব, তারপরে আমি আপনাদের সেখান থেকে পেডাগোগিক্যাল প্রশ্ন করাবো। তো যেহেতু এখানে 15 নাম্বার আপনাদের করতে হবে ম্যাথামেটিক্সে, এটা তো একটা ক্লাসে হওয়া সম্ভব না। এরকম আমি 10-12টা যতগুলো সম্ভব হয়, আমার মনে হবে যে এতগুলো ক্লাস করলে মোটামুটি সম্ভব এই জায়গার 15 নাম্বারটা সলভ করা। ততগুলো ক্লাস আমি করানোর চেষ্টা করব অবশ্যই আপনাদের। তো এই ক্লাসগুলো যে আমি করাবো, আমি চেষ্টা করব মেনলি যারা ম্যাথামেটিক্সে পিছিয়ে রয়েছেন, ঠিক আছে, বা অনেক দিন ধরে আমরা ম্যাথ করি না বা ম্যাথকে ভয় পাই, বা আমরা এক কথায় বলতে পারি যারা নিজেদের ম্যাথামেটিক্সে দুর্বল মনে করেন, তাদের কথা ভিত্তি করেই আমি ক্লাসগুলোকে করানোর চেষ্টা করব। দেখুন, আমি মনে করি সিটেটের প্রাইমারি 1-এ পেপার 1-এ যে প্রশ্নগুলো আসে ম্যাথের উপর, যারা অঙ্কে মোটামুটি ভালো তাদের পক্ষে এমন কোনো কঠিন হওয়ার ব্যাপার থাকে না, এতটাই ইজি প্রশ্ন হয়। কিন্তু দেখা যায় যেহেতু অনেকেই আমরা ম্যাথামেটিক্সে দুর্বল থাকি আর প্রশ্ন ইংলিশে পড়তে হয়, এর জন্য আমরা করতে পারি না অনেক সময়, ঠিক আছে। তো এর জন্য আমি খুব ধীরে ধীরে আপনাদের বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা অঙ্ককে ধীরে ধীরে সময় নিয়ে বোঝানোর চেষ্টা করব। এর জন্য ক্লাসগুলোও কিন্তু একটু বড় হবে অন্যান্য দিনের তুলনায়। ওকে, তো আজকে যে প্রবলেমগুলো আমরা সলভ করব বিগত সিটেট ইয়ারে আসা প্রশ্নই, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে দেখবেন তো এই যে আমরা প্রশ্নগুলো সলভ করব সেখানে যোগ বিয়োগ গুণ ভাগ, শুধু শুধু যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া আর কিছু কাজে লাগে কিনা, ওকে, কোনো রকেট ম্যাথামেটিক্স কোনো কাজে লাগে কিনা একটু দেখবেন। শুধু দেখবেন বেশিরভাগ অঙ্কগুলোই শুধু যোগ বিয়োগ গুণ ভাগ জানলেই আমরা করতে পারছি, ঠিক আছে। তো ধীরে ধীরে আমি করানোর চেষ্টা করছি। প্রথম অঙ্কটা দেখুন কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে সিরাজ অ্যারেঞ্জেস অ্যাপেলস in his kitchen in such a way that he has put 11 pairs of apples in the first row, 22 pairs of apples in the second row, and 33 pairs of apple in the third row. So how many apple does Siraj have in his kitchen? তার মানে কি বলতে চেয়েছে, সিরাজ অ্যারেঞ্জেস অ্যাপেল ইন হিজ কিচেন ইন সাচ এ ওয়ে, মানে সিরাজ বলে একজন ব্যক্তি, সে কি করেছে, তার কিচেনে আপেল যে থাকে আপেলকে এরকম রোতে সাজিয়েছে। এরকম কয়টা রোতে সাজিয়েছে? 3টা রোতে সাজিয়েছে, তাই না? কি বলেছে, প্রথম রোতে 11 পেয়ার্স অফ অ্যাপেলস। আচ্ছা, পেয়ার্স বলতে কি আমরা মনে রাখবো, পেয়ার্স যখনই কথাটা উল্লেখ থাকবে দুটো নিয়ে তৈরি হয় 1 পেয়ার, ঠিক আছে। দুটো বস্তুকে নিয়ে তৈরি হয় 1 পেয়ার। তার মানে যখনই বলছি আমরা 1 পেয়ার, সেখানে আলটিমেটলি কটা বস্তু আছে? 2টা, ঠিক আছে। 1 পেয়ার অফ শু, ঠিক আছে। তার মানে 2টো শু মিলে তৈরি হচ্ছে একটা পেয়ার, ঠিক আছে, মনে রাখবেন। যদি তার মানে আমি যদি বলি 2টো পেয়ার আছে, তার মানে সেখানে আলটিমেটলি সংখ্যায় কয়টা হবে? 4টা। কেন? তখন দুটো মিলে তৈরি হয়েছে। এখানে 2টো আছে, এখানে 2টো আছে, তার মানে আলটিমেটলি হলো তো 4টা। এখানে একটা 2টো, এখানে একটা 2টো, কিন্তু পেয়ার কয়টা হলো? এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, ঠিক আছে। তাহলে যখনই আমাদের যদি বলে কখনো 7টা পেয়ার আছে, তাহলে সেখানে নাম্বার কটা থাকবে? আমরা শুধু কি করে দেবো, তার ডবল করে দেবো। তার মানে 7-এর ডবল মানে হচ্ছে 14টা, ক্লিয়ার। বা যদি কখনো আমাদের বলে আমাদের কাছে 20টা বস্তু আছে,
20টা কোনো বস্তু আছে, সেখান থেকে আমরা কয়টা পেয়ার তৈরি করতে পারবো? যদি এরকম প্রশ্ন দেয় যে 20টা বস্তু আছে, সেখান থেকে আমরা কয়টা পেয়ার তৈরি করতে পারবো, তাহলে আমরা কি করব? পেয়ার তৈরি করার জন্য 2 দিয়ে ভাগ করে দিব। তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। তাহলে আমরা কি বলবো? 20টা বস্তুকে আমরা 10টা পেয়ারে ভাগ করতে পারবো। মানে 10টা বস্তু মানে কি? 10 ইন্টু 2 মানে 20টা বস্তু। তাহলে এই যে 20টা বস্তু থাকলো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের অঙ্কটা দেখুন। অঙ্কটায় বলেছে প্রথম যে রোতে আছে কয়টা সাজিয়েছে পেয়ার? কয়টা অ্যাপেলের পেয়ার সাজিয়েছে? 11টা। ওকে, পেয়ার, পি ফর পেয়ার। ওকে, এরপরে সেকেন্ড রোতে, আচ্ছা একটা কথা বলে দেই, মনে রাখবেন এই যে যখন আমরা দাগটাকে এইভাবে দিব সেটা হচ্ছে রো, সেটা হচ্ছে রো, আর যখন দাগটাকে আমরা এইভাবে দিব সেটাকে অঙ্কের ভাষায় বলা হয় কলাম। ওকে, এটা মনে রাখবেন, কলাম বলা হয়। আচ্ছা, সেকেন্ড রোতে কয়টা আছে? সেকেন্ড রোতে আছে 22টা। 22টা কি আছে? পেয়ার। ওকে, 22টা কি আছে? পেয়ার। আর থার্ড রোতে আছে হচ্ছে 33টা পেয়ার। তাহলে বলেছে তার কাছে কিচেনে, মানে সিরাজের কাছে কিচেনে মোট কতগুলো আপেল আছে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা সবার ফার্স্ট কি দেখব? যে তার কাছে কতগুলো পেয়ার অফ অ্যাপেলস আছে। ঠিক আছে, অ্যাপেলের পেয়ার মোট তার কাছে কয়টা আছে? এটা তো একটা কিচেনেই সাজিয়েছে, কিচেনেই একটাতে 11টা পেয়ার একটা রোতে, সেকেন্ড রোতে 22টা পেয়ার, আর থার্ড রোতে 33টা পেয়ার সাজিয়েছে। তাহলে কিচেনে মোট কতগুলো পেয়ার হলো? সবগুলোকে যদি আমরা যোগ করি আমরা পেয়ে যাব প্রথম রোতে 11, দ্বিতীয় রোতে 22, তৃতীয় রোতে 33। তাহলে আমরা যদি দেখি 66, তিনটাকে যদি আমরা যোগ করি 66 পেয়ার অফ অ্যাপেলস আমরা কি কিচেনে পাচ্ছি। তাহলে 66 পেয়ার্স অফ অ্যাপেল, কিন্তু আমাদের কিন্তু বলেনি কতগুলো পেয়ার্স অফ অ্যাপেল আছে। যদি বলতো কতগুলো পেয়ার্স অফ অ্যাপেল সিরাজের কিচেনে আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যেত 66 পেয়ার্স অফ অ্যাপেল। কিন্তু আমাদের কি বলেছে? কতগুলো অ্যাপেল আছে, মানে মূল সংখ্যাটা যাচ্ছে। তার মানে আমরা একটু আগে যে দেখলাম, যদি একটা পেয়ার বলে সেখানে 2টো থাকে, 5টা পেয়ার বলে সেখানে 5-এর ডবল 10 থাকে, তাহলে সেটা বার করতে বলেছে যে এক্সাক্ট কতগুলো অ্যাপেল আছে। তাহলে 66 পেয়ার আছে। পেয়ারের থেকে যদি আমি এক্সাক্ট সংখ্যা বের করতে চাই, একটু আগে আমরা দেখলাম যে এক একটা পেয়ারে যেহেতু 2টো করে বস্তু থাকে, তাই আমরা যতগুলো পেয়ার আছে তাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে টোটাল নাম্বার অফ সেই বস্তুটা কয়টা আছে আমরা বের করতে পারবো। তাহলে 66কে যদি আমরা 2 দিয়ে গুণ করি আমাদের আসবে 132। তাহলে এখানে আসবে 132টা আপেল সেখানে ছিল। দেখুন, তাহলে এখানে 2 নম্বর যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, 2 নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো দেখুন অপশনে কিন্তু 66ও ছিল। তো যখনই অঙ্কটা দেখছেন, দেখুন আমাদের কি পেয়ার বলেছে, পেয়ার অফ অ্যাপেলস বের করতে বলেছে, না টোটাল অ্যাপেল বের করতে বলেছে? তো এখানে দেখুন টোটাল অ্যাপেল বের করতে বলেছে, পেয়ার্স অফ অ্যাপেল কিন্তু বের করতে বলেনি। পেয়ার্স অফ অ্যাপেল বের করতে বললে 66 হতো, কিন্তু যেহেতু টোটাল অ্যাপেলস বের করতে বলেছে তাই হলো 132। নেক্সট দেখুন কি বলেছে, স্কুল এনসিসি ইউনিট হ্যাজ ডিসাইডেড টু ডিস্ট্রিবিউট 3/4 kg of sugar, 3/4 kg of sugar to every needy student. ওকে, তার মানে স্কুলের এনসিসি ইউনিট কি ঠিক করলো, যে প্রত্যেক স্টুডেন্টকে 3/4 কেজি, ওকে 3/4 কেজি করে প্রত্যেক স্টুডেন্টকে কি দিবে, যে নিডি স্টুডেন্ট আছে তাদের সুগার দিবে, চিনি দিবে। দে গট 28 মানে 28 মানে 28.5 কেজি। ঠিক আছে, দে গট 1/2 কেজি সুগার ফ্রম এ স্পন্সার ফর দিস পারপাস। মানে কেউ একজন কোনো একটা কি করেছে, 28.5 কেজি চিনি স্পন্সার করেছে। ওকে, 28.5 কেজি চিনি স্পন্সার করেছে। টু হাউ মেনি স্টুডেন্টস দিস সুগার ক্যান বি ডিস্ট্রিবিউট। মানে এইভাবে, এই যে আমরা যদি প্রত্যেককে যদি 3/4 কেজি করে দেই, আর যদি আমাদের কাছে এই যে 28.5 কেজি চিনি স্পন্সার করা হয়েছে, তাহলে আমরা মোট কতজন স্টুডেন্টকে আমরা এই চিনিটা কন্ট্রিবিউট করতে পারবো বা ডিস্ট্রিবিউট করতে পারবো, সেটা আমাদের বের করতে বলেছে।
ঠিক আছে, তো যারা অঙ্ক পারেন তারা তো এক্সাক্ট বুঝেই গেছেন কী করতে হবে, তাদের জন্য আমি বলছি না, আমি যারা বুঝতে পারছেন না বা একটু পিছিয়ে আছেন তাদের জন্য বলছি। দেখুন, আমরা সহজে আগে বুঝি যে অঙ্কটা আমাদের কি করতে হবে। যদি আমাদের বলা হয় যে প্রত্যেকে আমরা দুটো করে অরেঞ্জ নিব, প্রত্যেকে কটা করে নিব, দুটো করে অরেঞ্জ নিব, আমাদের কাছে মোট 6টা অরেঞ্জ আছে, আমাদের কাছে মোট 6টা অরেঞ্জ আছে। কয়টা অরেঞ্জ আছে? 6টা। প্রত্যেকে কয়টা করে নিব? দুটো করে নিব। তাহলে যদি বলি যে তাহলে আমরা কতজনের মধ্যে এই 6টা অরেঞ্জকে ডিস্ট্রিবিউট করতে পারবো, কি বললাম আমি আরেকবার বলি, আমি বললাম যে যদি আমরা ঠিক করি যে প্রত্যেকে আমরা দুটো করে কমলা লেবু নিব আর আমাদের কাছে মোট 6টা কমলা লেবু আছে, তাহলে প্রত্যেককে যদি আমরা দুটো করে নেই, আমাদের কাছে মোট 6টা কমলা লেবু আছে, তাহলে আমরা কত জনের কাছে এই কমলা লেবুটাকে ভাগ করে দিতে পারবো। তাহলে আমরা কি করি, এই 6কে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করে বলি যে স্যার 3 জনের মধ্যে আমরা এই কমলা লেবুটাকে ভাগ করতে পারবো, তাই না, আমরা এটা বলি। বা যদি বলি যে স্কুলে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমরা দেখলাম যে দুটো করে সবাই চকলেট নেব, দুটো করে চকলেট নেব, তাহলে সেখানে 20টা চকলেট দেওয়া আছে, তাহলে এই 20টা চকলেট আমি কতজনের মধ্যে ভাগ করতে পারবো, তাহলে আমি এই 2 দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিয়ে বলি যে স্যার 10 জনের মধ্যে ভাগ করা যাবে। তার মানে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, ভাগ করি, তাই না। তাহলে সেম কনসেপ্টটা দেখুন, এখানে কি বলেছে, এখানে বলেছে যে প্রত্যেককে আমরা 3/4 কেজি করে দিচ্ছি, তার মানে প্রত্যেকে পাচ্ছে হচ্ছে 3/4 কেজি করে। আর মোট কতটুকু আছে আমার কাছে, মোট আছে হচ্ছে 28.5 কেজি, মোট আছে 28.5 কেজি। তাহলে কতজন পাবো, কতজনকে আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। তাহলে সিম্পল, একটু আগে যেটা বললাম যে প্রত্যেককে দিচ্ছি, আমাদের হিসাবে ছিল দুটো করে, আমাদের কাছে মোট ছিল ধরুন কথার কথা আমি বলেছিলাম 6টা, তাহলে আমরা কি করতাম, আমরা কতজনকে দিতে পারবো, আমরা কি করতাম, এই 6কে 2 দিয়ে ভাগ করতাম। তাহলে এই ক্ষেত্রে অঙ্কটায় লক্ষ্য করুন কি বলেছে, প্রত্যেককে আমরা তখন ধরেছিলাম দুটো, এখানে বলেছে 3/4 কেজি। আমাদের আগের অঙ্কটায় ছিল 6টা চকলেট ছিল বা 6টা কমলা লেবু ছিল, এখানে আছে 28.5 কেজি। তাহলে আমরা কতজনকে ভাগ করতে পারবো, এর জন্য আমরা কি করেছিলাম, আমরা ভাগ করেছিলাম কতজনের মধ্যে সেটা আমরা বিতরণ করতে পারবো, আমরা ভাগ করেছিলাম 6কে 2 দিয়ে ভাগ করে 3 বেরিয়ে গেছিলো। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও আমাদের কি বার করতে বলেছে, যে এটা আমরা কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট করতে পারবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। ওকে, তো এখানে যখন আমরা ভাগ করতে যাব একটা জিনিস আমরা খেয়াল রাখবো, যেহেতু এটাকে দিয়ে আমরা এটাকে ভাগ করছি, মোট যেটা আছে বড় কোনটা, এটাকে আমরা ভাগ করব মানে প্রত্যেকে কত করে দিব, 3/4 কেজি করে। ভাগ কাকে করছি, এটাকে ভাগ করছি, তাই এটা ভাগ এটা করব। ওকে, এখানে যেটা খেয়াল রাখতে হবে যে দুটো বস্তুর একক সেম কিনা, দুটো বস্তুর যদি একক সেম না হয় তাহলে আমরা তাকে ভাগ করতে পারবো না, দুটো বস্তুর যদি একক সেম না হয় তাহলে আমরা তাকে ভাগ করতে পারবো না। তো নেক্সট একটা বা দুটো ক্লাস গেলে কিভাবে একককে কনভার্ট করতে হয় সেটাও আমি আপনাদের শেখাবো, আমি সেটা শেখানোর চেষ্টা করব আপনাদের নেক্সট একটা বা দুটো ভিডিও গেলে। ওকে, তো এখানে যেহেতু দুটো এককই সেম আছে, ইউনিট সেম আছে, দুটোই কেজি কেজি আছে, তাই আমার আর চিন্তা নেই, আমি ডাইরেক্ট ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি করব, এটা মানে কি আমরা সবাই জানি, এটাকে কি করতে হয়, যখন 28.5 কেজি আছে, 28 সমস্ত 1-এর 2 আছে, এই 2 যা থাকবে এখানে বসবে, উপরে কি হবে, এই 28কে 2 দিয়ে গুণ করব, 28কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 28কে 2 দিয়ে গুণ করলে হয় 56, তাহলে 56 আর উপরে যেটা থাকে সেটার সঙ্গে হয় যোগ। ক্লিয়ার, যেমন 3 সমস্ত 1-এর 2 যদি থাকে তাহলে 3-এর সাথে 2 গুণ হয় আর উপরেরটার সাথে হয় যোগ। ঠিক আছে, তাহলে এখানেও কি হবে, 2-এর সাথে 28 গুণ হবে আর উপরেরটার সাথে যোগ হবে, তার মানে 2-এর সাথে 28 গুণ করলে 56, 56-এর সাথে 1 যোগ করলে 57, আর নিচে সবসময় এখানে যেটা থাকবে সেটা এখানে বসবে। তাহলে এইটা আছে টোটাল, এটাকে আমরা ভাগ করব, প্রত্যেকে কত করে দিব, এত করে। তাহলে কি করব, 57/2 ভাগ কি দিয়ে ভাগ করব, 3/4 দ্বারা করলেই আমি কতজনের মধ্যে ভাগ করতে পারবো সেটা পেয়ে যাব। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেট করি 57/2 ভাগ তো আমরা ডাইরেক্ট করতে পারি না, আমাদের গুণে নিতে হয়,
গুণে নিলে কি হয়, উল্টে যায়, তাহলে উপরে 4 নিচে 3। তাহলে আমরা যদি কাটাকাটি করি 2, এটাকে যদি আমরা কাটাকাটি করি 19, তাহলে আমাদের অ্যান্সার আসলো 38। তাহলে আমরা 38 জন স্টুডেন্টের মধ্যে আমরা এই চিনিটাকে ভাগ করে দিতে পারবো। তার মানে এখানে অপশন এ যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি কিন্তু খুবই ধীরে ধীরে অঙ্কগুলো করাচ্ছি যেন সবাই যেন অঙ্কগুলো বুঝতে পারেন। আর যারা অঙ্কে ভালো তারা যে কোনো নিয়মে করুন, আপনাদের হয়ে যাবে। আর খুবই সহজ অঙ্ক, ঠিক আছে। দেখুন নেক্সট অঙ্ক কি বলেছে, 0.007 বাই পি সমান সমান 0.01 হলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি। কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি ইফ, পি এর ভ্যালু বার করতে বলেছে যদি এটা সমান সমান এটা হয়। ভেরি সিম্পল। তাহলে যখনই আমরা এরকম থাকে আমরা কি করি, আমরা ছোটোবেলায় শিখেছিলাম না, যদি আমাদের এরকম থাকে 3/2 বা 3/x সমান সমান 2x, সরি 2x না 2/2 ধরুন 8 থাকে, এরকম থাকলে আমরা কি করতে পারি, আমরা এরকম থাকলে ক্রস মাল্টিপল করে নিই, ক্রস মাল্টিপল করি। ক্রস মাল্টিপল করলে কি হয়, এক সাইডের উপরের সাথে অপর সাইডের নিচেরটা হয়। মানে এটাকে আমরা বলি, এটাকে বলি লব, এটাকে বলি হর, বা এটাকে বলি লব, এটাকে বলি হর। তাহলে যখন আমরা এরকম পরিস্থিতিতে পড়ি তখন আমরা কি করি, আমরা ক্রস মাল্টিপল করি। ক্রস মাল্টিপলের নিয়ম কি, এক সাইডের লবের সাথে পরের সাইডের হরের গুণ হয়, আবার এক সমান সমান দিয়ে কি হয়, এক সাইডের হরের সাথে পরের সাইডের লবের গুণ। মানে এক সাইডের উপরের সাথে পরের সাইডের নিচের গুণ সমান সমান এক সাইডের নিচের সাথে পরের সাইডের উপরের গুণ, এটা হয়। তাহলে এখানে নিচে কিছু দেওয়া নেই, নিচে কিছু দেওয়া নেই মানে কি আছে, ওয়ান আছে। ওকে, তাহলে আমরা বার করব কাকে, বার করব পিকে, তাই পিকে আগে রাখবো। তাহলে পিকে আগে গুণ করবো, তাহলে পি ইন্টু এটা নিচে আছে তাহলে পরের সাইডের উপরের সাথে গুণ, তাহলে পি ইন্টু 0.01, এটা হলো পি ইন্টু 0.01 ইজ ইকুয়াল টু 0. দেখুন একের সাথে যদি কিছু গুণ করি, যেটা দিয়ে গুণ করবো সেটাই থাকবে, একের সাথে কিছু গুণ করলে যা গুণ করি তাই থাকে। তাহলে 0.007। ওকে, বোঝা গেল আশা করি সবার, একদম ইজি। তাহলে এখন পি কত, তাহলে পি এর সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। পি এর সাথে যদি এটা যোগ আকারে থাকতো ওদিকে গেলে বিয়োগ হয়ে যেত, তাহলে গুণ আকারে আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 0.007 ভাগ কি হয়ে যাবে 0.01 হলো। এখন যদি কেউ বুঝে গিয়ে থাকেন যেভাবে করেন সেভাবে হবে, ঠিক আছে, কিন্তু আমরা কিভাবে করব, ঠিক আছে, যেন আমাদের ভুল না হয়। তাহলে আমরা একটা এটাকে বাড়ালাম, এখানেও গুণ চিহ্ন দেব, এখানেও গুণ চিহ্ন দেব। ওকে, এখন আপনারা জানেন যখন আমরা দশমিক তুলি তখন কি হয়, আপনার সবারই মনে আছে যে স্যার শূন্য বসে অনেকগুলো, যদি দশমিক তুলি স্যার শূন্য দিতে হয়, তো শূন্যটা কীভাবে দিব, যখন আমরা নিচের দশমিক তুলব তখন উপরে শূন্য বসবে, যখন আমরা উপরের দশমিক তুলব তখন আমরা নিচে শূন্য দিব। ওকে, তাহলে যখন নিচেরটা তুলছি, নিচে কয় ঘর আছে দশমিকের পরে, 2 ঘর। দেখুন দশমিকের পরে 2 ঘর আছে, 0 1 দুটো ঘর আছে, তাহলে দুটো শূন্য বসবে। তাহলে নিচেরটা দশমিক তুললাম, উপরে কি হবে, দুটো শূন্য বসবে, সবসময় একের পরে বসবে, এটাও মনে রাখবেন, শূন্য বসবে কিন্তু সবসময় একের পরে, কয়টা, দুটো হলো। এখন উপরেরটাতেও দশমিক আছে, তাহলে উপরেরটাতেও যেহেতু দশমিক আছে তাহলে শূন্য কোথায় বসবে, নিচে বসবে। তাহলে এখানে কয় ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে দশমিক উঠবো, কয় ঘর দশমিক, কয়টা শূন্য বসবে, 3টা। আর দশমিক আর সরি শূন্য সবসময় কি একের পরে বসবে, কয়টা, 3টা, 1 2 3। উপরের দশমিক তুলতে গেলে শূন্যটা নিচে বসবে, আর নিচের দশমিক তুলতে গেলে শূন্য সবসময় উপরে বসবে। ওকে, তাহলে এখন কাটাকাটি করি, 1টা 2টো 1টা 2টো, আর কাটাকাটি যায় না। তাহলে উপরে কি থাকলো, দশমিক তো উঠেই গেছে, তাহলে আমার দশমিক নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই। তাহলে আলটিমেটলি 007 মানে কি 7, তাহলে 7 ইন্টু 1, 7 ইন্টু 1 মানে কি 7, 7 ইন্টু 1 মানে কি 7ই বসবে, 7 ইন্টু 1 মানে তো 7ই হবে আলটিমেটলি। ওকে, তারপরে নিচে কি আছে, নিচে 001, 001 মানে 1, 1-এর সাথে 10 গুণ মানে কি হবে, 10ই হবে। তার মানে এখন 7/10 আছে,
তাহলে 7/10। আমরা নিয়ম কি, যদি নিচে 10, 100, 1000 এরকম থাকে তাহলে আমরা কি করি, আমরা একবারে দশমিকে সেটাকে নিয়ে যেতে পারি। কি নিয়ম, উপরে যেটা থাকবে সেটাই থাকবে, তারপরে নিচে একের পরে যতগুলো শূন্য থাকবে তত ঘর আগে দশমিক। মানে যদি কখনো এরকম থাকে, দেখুন আমি একবার বোঝাই, 5/10, 5/10 মানে কি আছে, দেখুন শূন্য, একের পরে কয়টা শূন্য আছে, একটা শূন্য, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে 5 দিয়ে এক ঘর, একটা ঘর তো আছেই, তাহলে শূন্য, ঠিক আছে, তাহলে 0.5। যদি এরকমই থাকতো 5/100, তাহলে নিচে একের পরে কয়টা শূন্য আছে, দুটো শূন্য আছে, এটা কিন্তু নিচে থাকলে, উপরে থাকলে না কিন্তু। যদি 100 বা 10 উপরে থাকে মানে লবে থাকে তাহলে না কিন্তু, যদি হরে থাকে তাহলে বলছি। তাহলে কয় ঘর আগে দশমিক হবে, দু ঘর আগে দশমিক হবে, তাহলে 0 0 আছে, দু ঘর আগে দশমিক, কিন্তু আমার এখানে কয় ঘর আছে, এক ঘর আছে, এর জন্য আমরা 2 ঘর বানাবো। তাহলে 5কে আমরা 0.5 লিখতে পারি, তারপরে আসবে দশমিক, তারপরে আসবে শূন্য। একই রকমভাবে যদি 5/1000 থাকে, তাহলে কত কত ঘর আগে দশমিক হবে, 1 2 3 ঘর আগে দশমিক, কিন্তু শুধু 5 আছে, তাহলে আরও দুটো ঘর বানাতে হবে, আর তারপরে আসবে দশমিক। আর দশমিকে যদি মনে রাখবেন, দশমিক যদি দশমিকের আগে যদি কোনো পূর্ণ সংখ্যা 1 2 3 4 এরকম না থাকে, শূন্য দিতে হয়। ওকে, এটা মনে রাখবেন। তাহলে এখানে কি আছে, এখানে কয় ঘর আগে দশমিক হবে, এক ঘর আগে, তাহলে একটা ঘর আছেই, তাহলে এটা বসবে, আর কিছু নেই মানে 0, তাহলে 0.7। তাহলে এখানে আমাদের 3 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কোনো রকম আপনাদের অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, এরপরেও যদি কোনো রকম অসুবিধা হয় আপনারা কমেন্টে লিখবেন, আমি পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করব। ওকে, নেক্সট কি বলেছে, মালিনী ওয়ান্টস টু মেক নেকলেস ইচ কন্টেনিং 18 সি সেলস। ওকে, ধরুন মুক্তা দিয়ে মালিনী কি চেষ্টা করছে, মানে মালা আছে না, মালা মালা তৈরি করার চেষ্টা করছে, নেকলেস নেকলেস তৈরি করার চেষ্টা করছে, কি কার মাধ্যমে, সি সেলস বলতে ধরুন মুক্তার মাধ্যমে মালা তৈরি করার চেষ্টা করছে। কয়টা মুক্তার মাধ্যমে, প্রত্যেকটা নেকলেসে 18টা করে মুক্তা থাকবে। ওকে, তার মানে একটা নেকলেসে 18টা মুক্তা থাকবে, এমন একটা নেকলেস তৈরি করার চেষ্টা করছে কে, মালিনী। মালিনী কালেক্টেড 200 সি সেলস, মানে কতগুলো মুক্তা পেয়েছে বা সি সেলস পেয়েছে, ধরুন 200 মানে 200টা। আউট অফ হুইচ 3 ওয়ার ব্রোকেন, আবার 200টার মধ্যে কি হলো, 3টা কি আছে, ভাঙ্গা, 3টা হচ্ছে ভাঙ্গা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ফর দ্য গিভেন সিচুয়েশন, মানে নিচে যে 4টা অপশন দিয়েছে তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের বলতে হবে। তাহলে এখানে আমরা আগে বুঝি, প্রত্যেকটা নেকলেসে কটা করে থাকবে, সি সেলস বা মুক্তা 18টা করে, তাই তো। কালেক্ট করেছে 200টা, তার মধ্যে 3টা হলো ভাঙ্গা। তাহলে যদি কোনো কিছু যদি ভাঙ্গা হয়, তাহলে সেটা যদি ও নেকলেসে কি দিবে, তাহলে তো লোকে নিবেই না। যখন কেউ মালা তৈরি করছে তখন যদি ভাঙ্গা জিনিসটাও দেয়, তাহলে তো সেটা কেউ তো সেটা কিনবেই না। তার মানে যখনই 3টা ভাঙ্গা কথা বলেছে, আমাকে বুঝতে হবে 3টা আমাকে কি বাদ দিতে হবে। 200টা কালেক্ট করেছে, তার মধ্যে 3টা ভাঙ্গা, তার মানে 3টা কোনো কাজে লাগবে না। তার মানে আলটিমেটলি 3টা যদি আমরা বিয়োগ করি কত পাচ্ছি, 197। তার মানে আলটিমেটলি মালিনীর কাছে কতগুলো সি সেলস আছে, 197টা। ঠিক আছে, 197টা। আর 200 বা 3 এটা ভুলে যান, আমাকে বুঝতে হবে কয়টা আছে, 197টা। প্রত্যেকটায় কয়টা করে দেওয়া হয়, 18টা। ওকে, এখন দেখি কি বলেছে প্রথম অপশনটা, মালিনী ক্যান মেক 11 নেকলেসেস উইথ দ্যাট সি সেলস, মানে এই যে 197টা সি সেলস আছে, এর মাধ্যমে মালিনী বলেছে 11টা নেকলেস তৈরি করতে পারবে। দেখি এটা ঠিক কিনা, কয়টা নেকলেস তৈরি করবে, 11টা। আচ্ছা, এখানে দেখুন একটা নেকলেসে কতগুলো সি সেলস থাকে, 18টা। তাহলে যদি দুটো নেকলেস বানায় তাহলে কি হবে, আরও 18টা। যদি 3টা নেকলেস বানায় তাহলে আরও 18টা, তাই না। একটা নেকলেস যদি বানায় 18টা, দ্বিতীয় নেকলেস যদি বানায় আরও 18টা, 3টা যদি নেকলেস বানায় আরও 18টা। তাহলে আলটিমেটলি এখানে আমরা কি করছি, যদি দুটো নেকলেস বানাই 18 18 36, মানে 2 × 18 করতে পারি 36।
যদি 3টা নেকলেস বানাই তাহলে আমরা কি বলি, একটাতে 18, দ্বিতীয়টাতে 18, তৃতীয়টাতে 18, তাহলে কি 3 × 18 তো আমরা করতে পারি। যে 3টা নেকলেস তৈরি করতে আমাদের 54টা সিসেলস লাগবে। তাহলে যদি আমরা 11টা নেকলেস বানাই, যেটা এখানে বলেছে যে আমরা যদি এখানে 11টা নেকলেস বানাই যেটা বলেছে, তাহলে আমাদের কতগুলো সিসেলস লাগবে? যদি 11টা বানাই তাহলে 18 × 11, 18 × 11 যদি আমরা করি তাহলে আমাদের কতগুলো আসবে? যদি গুণ করেন 198টা সিসেলস লাগবে। তাহলে আমরা 198টা সিসেলস কি আমাদের কাছে আছে? নেই। আমাদের কাছে কয়টা আছে? 197টা আছে। তাহলে তো আমরা 11টা তো তৈরি করতে পারবো না। তাহলে প্রথম যে অপশনটা আছে সেটা কিন্তু ভুল হয়ে গেল। ওকে, নেক্সট অপশনটা কি বলেছে? মালিনী নিডস 1 more C-cells to complete 11 necklaces। তাহলে মালিনীর আর একটা মাত্র C-cells প্রয়োজন 11টা নেকলেস তৈরি করার জন্য। মানে 11টা নেকলেস তৈরি করতে কতগুলো C-cells লাগে? 198টা। তাহলে বলেছে মালিনীর আর একটা মাত্র C-cells প্রয়োজন, কি বলেছে? 11টা নেকলেস তৈরি করার জন্য। তাহলে মালিনীর কাছে নেকলেস তৈরি করার জন্য C-cells আছে কতগুলো? 197টা। বলেছে ওর আর একটা প্রয়োজন, তার মানে 197টা আছে, আরও একটা প্রয়োজন, তার মানে ওর কাছে কয়টা হবে? 198টা হবে। কি বলেছে? ওর আর একটা C-cells প্রয়োজন, তার মানে ওর কাছে C-cells হবে কয়টা? 197টা আছে, 198টা হবে। কেন? 11টা নেকলেস তৈরি করার জন্য। 11টা নেকলেস তৈরি করতে কতগুলো প্রয়োজন? C-cells 198টা। তাহলে ওর কাছে ছিল কয়টা? 197টা। তার মানে আর একটাই তো ওর কাছে প্রয়োজন। ওর কাছে তো আর একটাই প্রয়োজন, যে 11টা নেকলেস তৈরি করার জন্য। আশা করি বোঝা গেল। ওর কাছে 11টা তৈরি করার জন্য 198টা প্রয়োজন, ওর কাছে ছিল হচ্ছে 197টা। তাহলে এটাই তো বলেছে যে ওর আর মাত্র একটা C-cells প্রয়োজন 11টা নেকলেস তৈরি করার জন্য। 11টা নেকলেস তৈরি করার জন্য 198টা C-cells প্রয়োজন, ওর কাছে ছিল 197টা। তাহলে একটা প্রয়োজন। তাহলে এখানে 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ 2.9 মাল্টিপ্লাই বাই 7.49 ডিভাইডেড বাই 11.51। তাহলে কি বলেছে? 2.9 ইন্টু 7.49 ডিভাইডেড বাই 11.51, এটার কোনটা বেস্ট অ্যাপ্রক্সিমেশন হবে? ওকে, এটা আমাদের বের করতে বলেছে। ঠিক আছে, তো রাউন্ড অফ কীভাবে আমরা করি এটার উপর আমি একটা ডিটেল ভিডিও পরবর্তী সময়ে আনার চেষ্টা করব, যেন আপনাদের আরও রাউন্ড অফ সম্বন্ধে আরও যদি কিছু ধারণা ক্লিয়ার না থাকে সেগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব কোনো নেক্সট ভিডিওতে। তো এই অঙ্কটা সামান্য সামান্য বুদ্ধি দিয়েও আমরা করতে পারি। তো যেটা রাউন্ড অফের যেটা মেন প্রিন্সিপাল মনে রাখবেন, যদি 5-এর উপরে যায়, তাহলে আমরা 1 যোগ করব, আর যদি 5-এর কম থাকে তাহলে যা ছিল তাই থাকবে। ওকে, যেমন যদি আমাদের এরকম থাকে কখনো আমাদের এরকম থাকে 7.27, এটাকে আমি পয়েন্টের পরে 1 ঘর রাউন্ড আপ করতে চাই। আমি চাই পয়েন্টের পরে যেন 1 ঘরই থাকে। 7.27 আছে, 27 আছে, আমি চাচ্ছি পয়েন্টের পরে যেন 1 ঘরই থাকে। এখানে আমার কি আছে? 2 ঘর আছে। তাহলে এটাকে আমি কি করব? পয়েন্টের পর 7 পয়েন্ট দিয়ে আমি ভাববো 2 এর পরের সংখ্যাটা কি, 5-এর বড় না ছোট? যদি বড় হয় তাহলে 2-এর সাথে 1 যোগ করে দেব, আদারওয়াইজ 5-এর যদি কম হতো তাহলে আমি যা ছিল তাই রাখতাম। ঠিক আছে, যদি এক্সাক্ট 5 থাকে তাহলে কি হবে? একটা প্রশ্ন জাগছে মনে, এটা আমি যখন রাউন্ড আপের ভিডিও করব তখন আমি আপনাদের বলে দেব। তাহলে এখানে লক্ষ্য করুন, যদি কি বলেছে যে আমাদের 5-এর উপরে আছে, তাহলে এটাকে আমি 2-এর সাথে 1 যোগ করে কি করে দেব? 3 করে দেব। ওকে, আবার যদি এরকম থাকতো 7.21, তাহলে পয়েন্টের পর আমরা 1 ঘর রাখতে চাই, তাহলে এখানে পয়েন্টের পর আমি শুধু এই ঘরটা রাখতে চাই। তাহলে এখানে কি আছে দেখুন, পয়েন্টের পর আমি এই ঘরটাকে আউট করব, এখানে কি আছে? 1 আছে, 5-এর কম, তাহলে এটাকে আমি 7.2 রাখবো। ওকে, 7.2 রাখবো। তাহলে একই রকমভাবে আমরা এখানে বোঝার চেষ্টা করি। তাহলে এখন এই প্রশ্নটাকে আমরা কীভাবে সলভ করব? এখন দেখুন এই প্রশ্নটার দিকে তাকান। এই প্রশ্নটার দিকে যেটা আপনারা সবার ফার্স্টে অপশনগুলো দেখুন, অপশনগুলো কি আছে?
এটাকে একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করেছে, এটাকেও একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করেছে, এটাকেও একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করেছে, কোনো দশমিকের ঝামেলা রাখেনি। তাহলে এই প্রবলেমটাকে আমরা কি করব, দশমিকই রাখবো না, দশমিক না রেখে তুলে দেব। তাহলে একই রকম কনসেপ্ট আমরা বোঝার চেষ্টা করব। দেখুন 2.9, তাহলে 2.9 আমরা যদি এতটুকু তো বুঝতে পারছি যে 2.9 2 আর 3-এর মাঝখানে, 2.9 কি 2 আর 3-এর মাঝখানে, 2-এর থেকে বড়, 3-এর থেকে ছোট। তাহলে আমরা দেখব 2.9টা কার কাছে আছে, 2-এর কাছে না 3-এর কাছে। যদি 2-এর কাছে থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা 2 লিখব, আর যদি দেখি 3-এর কাছে থাকে তাহলে আমরা 3 লিখব। এটাই হচ্ছে কনসেপ্ট। তাহলে 2 আর 3 এদের মাঝখানে কি থাকবে, এদের মাঝখানে কি থাকবে, 2 আর 3-এর মাঝখানে 2.5 থাকবে। কনসেপ্ট ক্লিয়ার না, ক্লিয়ার না? আমরা কিভাবে বুঝতে পারি 2 আর 3-এর ঠিক মাঝখানে কে থাকবে, ঠিক মাঝখানে কে থাকবে, 2 আর 3কে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, মানে 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2.5 হয়। মনে রাখবেন যে কোনো সংখ্যার মাঝখানে কে থাকবে, ধরুন আমি যদি বলি 8 আর 10 এদের মাঝখানে কে থাকে, আমরা বলি 9, কীভাবে পাই, এই 10 আর 8কে যোগ করব, 10 আর 8কে যোগ করব 18, 18কে 2 দিয়ে ভাগ করব, কত হবে, 18কে 2 দিয়ে ভাগ করলে 9। তাহলে যে কোনো দুটো সংখ্যার মাঝখানে কে আছে, ঠিক মাঝখানে আমরা কীভাবে বুঝতে পারি, দুটো সংখ্যার মাঝখানে ঠিক কে আছে, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি 2.9 2 আর 3-এর মাঝখানে। তাহলে এখন মাঝখানে তো বুঝলাম, কিন্তু যার কাছে বেশি থাকবে আমরা তাকে নিব, যার কাছে বেশি থাকবে। তাহলে 2.9, তাহলে 2.9 কার কাছে থাকবে, 2 আর 3-এর ঠিক মাঝখানে হচ্ছে 2.5। তাহলে এখানে কি থাকবে, 2.1 2.2 2.3 2.4 2.5, এটা ঠিক মাঝখানে। তারপরে 2.6 2.7 2.8 2.9, তাহলে 2.9 এরকম কোনো জায়গায় থাকবে। তাহলে 3-এর কাছাকাছি চলে যাবে না, তাহলে এখানে আমরা কি লিখবো, 3 লিখবো, আমরা কি লিখবো, 3 লিখবো। ওকে, তাহলে ইনটু আছে। একই রকম 7.49 আমি বুঝতে পারলাম যে স্যার এটা তো বোঝাই যাচ্ছে, তাহলে আপনার কথা অনুযায়ী এটা 7-এর থেকে বড়, 8-এর থেকে ছোট। আমার কথা অনুযায়ী না, এটাই যে 7.49 7 আর 8-এর মাঝখানে রয়েছে, 7-এর থেকে বড়, 8-এর থেকে ছোট। তাহলে 7 আর 8-এর মাঝখানে কি থাকবে, একই রকম আমরা বলতে পারি যে স্যার 7 আর 8কে যোগ করব, 15 হবে, 15কে 2 দিয়ে ভাগ করব, তাহলে 7.5 আসবে। তাহলে 7.5 হবে হচ্ছে আমাদের, 7.5 হলো আমাদের হচ্ছে 7 আর 8-এর মাঝখানে। তাহলে এখন কথা হলো যে স্যার 7.49 কি 7.5-এর থেকে বড় না ছোট, যদি বড় হয়, যদি এটা বড় হয় তাহলে এইদিকে আসবে, তাহলে 8-এর কাছাকাছি চলে যাবে, আর যদি ছোট হয় তাহলে এইদিকে আসবে, 7-এর কাছাকাছি থাকবে। 7.5 হচ্ছে এক্সাক্ট মিডিলে, তাহলে এটার থেকে যদি বড় হয় তাহলে এইদিকে আসবে, এইদিকে আসা মানে কি 8-এর কাছাকাছি যাবে, আর যদি এইদিকে আসে ছোট হয় তার মানে এইদিকে আসবে, তাহলে 7-এর কাছাকাছি আসবে, তাই না? তাহলে এখানে 7-এর পরে কয় ঘর আছে, 7-এর পর পয়েন্টের পর 2 ঘর আছে, কিন্তু এখানে 7-এর পর পয়েন্টের পর কয় ঘর আছে, 1 ঘর আছে। তাহলে এখানে আমরা কি করব, বোঝার জন্য, যারা বুঝে গেছেন তো ঠিকই আছে, কিন্তু আমরা বোঝার জন্য কি করব, সমান ঘর করব, দশমিকের পরে সমান ঘর করব। তাহলে এখানে দশমিকের পর 2 ঘর আছে, এখানে দশমিকের পর 1 ঘর আছে, তাহলে সমান ঘর করার জন্য আমি কি করলাম, একটা শূন্য দিলাম। দশমিকের পর আমরা শূন্য বাড়াতেই পারি। তাহলে দেখুন এটা আছে 7.50, মানে দশমিকের পর 50 আছে, 50 বলবো কিন্তু এমনি কি আছে, 50 আছে। আর এটা আছে 49, দশমিকের পর আমাদের একটা একটা করেই ঘর বলতে হয়, কিন্তু এখানে আছে 49, এখানে আছে 50। তাহলে এটা 49 ছোট না 50 ছোট, 49 ছোট, তাহলে এটা কি ছোট, তার মানে কি এই দিকে আসবে, ছোট হলে এইদিকে আসবে, তাহলে 7.49 এই দিকে কোথাও আসবে, তাই না? এটা ছিল মিডিল পয়েন্টে। এটা হচ্ছে 7.50, মানে 7-এর পরে কত আছে, 50 আছে, আর এটা 7-এর পরে 49 আছে, তাহলে কি এটা ছোট, তার মানে এই দিকে আসবে, তার মানে কি 7-এর কাছে আসবে, একটু হলেও 7-এর কাছে আসবে, তার মানে এখানে কি আসবে, 7 আসবে। ওকে, এরকম বোঝা গেল আশা করি। এরপরে আছে 11.51, তাহলে 11.51 যদি হয় বোঝা যাচ্ছে যে 11 আর 12-র মাঝখানে, 11 আর 12-র মাঝখানে, তাহলে 11 আর 12 ঠিক মাঝখানে কে থাকবে, 11.5।
দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, 11 আর 12কে যোগ করলে 23, 23কে যদি 2 দিয়ে ভাগ করেন 11.5 আসবে। তাহলে আমাদের কথা হলো যে 11.51 কার কাছাকাছি, 12-র কাছাকাছি না 11-র কাছাকাছি? 12-র কাছাকাছি হলে 12 লিখবো, 11-র কাছাকাছি হলে 11 লিখবো। তাহলে একই রকম দেখুন, এখানে দশমিকের পরে 2 ঘর আছে, এখানে 1 ঘর আছে, তাহলে এটাকে আমরা 2 ঘর করব। 2 ঘর করার জন্য একটা শূন্য দিব। তাহলে 11-র পরে আছে 50 আর এখানে 11-র পরে আছে 51, তাহলে কে বড় হলো? এটা বড় হয়ে গেল, এটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। তাহলে বড় হয়ে গেল তো এইদিকে পড়বে, বড় হয়ে গেলে কি এইদিকে পড়বে। 11-র থেকে ধীরে ধীরে বাড়ছে সংখ্যাগুলো, তাহলে যেহেতু 50-এর থেকে এটা বড়, তাহলে এই দিকে পড়বে। তাহলে এই দিকে পড়লে কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। তাহলে এটার অ্যাপ্রক্সিমেশন কি হচ্ছে? 3 × 7 × 12, মানে এখানে 3 নম্বর যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, 3 নম্বর অপশনে যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, আশা করি বোঝাতে পারলাম আমি আপনাদের। নেক্সট কোশ্চেনটা দেখুন, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, একটু মনোযোগ সহকারে এটা বোঝার চেষ্টা করবেন। ইন এ ডিভিশন সাম, ওকে, ভাগ করা হচ্ছে, দ্য ডিভাইজার ইজ 5 times the quotient and 4 times the remainder. Okay, if the remainder is 5, what is the dividend? Okay, তো এখানে করার আগে আমরা বুঝি, আমরা ছোটবেলায় পড়েছিলাম না ভাজক ভাজ্য, মনে পড়ে? তাহলে কি পড়েছিলাম? ভাজক, ভাজ্য, ভাগফল, আর কি পড়েছিলাম? ভাগশেষ। এতটুকু সবার মনে পড়ে না পড়ে না? মনে পড়লে ভালো, না পড়লে বুঝে নিন। আচ্ছা, আমরা যে ভাজক বলি, ভাজকের ইংলিশ আপনারা মনে রাখবেন ডিভাইজার। ভাজকের ইংলিশ কি? ডিভাইজার, মানে যে ডিভাইড করে, যে ভাগ করছে, সে হচ্ছে আমাদের ভাজক। ওকে, ভাজ্য, ভাজ্য হচ্ছে ডিভিডেন্ড, যাকে আমরা ভাগ করি। ওকে, ডিভিডেন্ড, যেটা এখানে বার করতে বলেছে, ডিভিডেন্ড মনে রাখবেন। ভাগফল এর ইংলিশ মনে রাখবেন কোশিয়েন্ট। কোশিয়েন্ট এর ইংলিশ হলো, সরি, ভাগফলের ইংলিশ হলো কোশিয়েন্ট। আগে আমরা বুঝি, তারপরে আমরা অঙ্কে যাব। কোশিয়েন্ট, QUOTIENT। আর ভাগশেষ, এটা আশা করি সবার জানা আছে, ভাগশেষকে বলা হয় রিমাইন্ডার। ভাগশেষকে বলা হয় রিমাইন্ডার। ওকে, এটা মনে রাখবেন, জানাই আছে আশা করি, রিমাইন্ডার। ওকে, তাহলে এতটুকু বোঝা গেল। আগে আমরা ইংলিশ টার্মগুলো বুঝি। যে ভাজক আছে, ভাজক হচ্ছে ডিভাইজার, ভাজ্য ডিভিডেন্ড, ভাগফল হচ্ছে কোশিয়েন্ট, আর হচ্ছে ভাগশেষ হচ্ছে রিমাইন্ডার। আমরা ছোটবেলায় পড়েছিলাম ভাজ্য, ভাজ্য সমান সমান কি? ভাজক ইন্টু ভাগফল। ছোটবেলায় কি পড়েছিলাম? ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল, ভাগফল যোগ ভাগশেষ, এটা পড়েছিলাম ছোটবেলায়। তো এই সূত্রকে কাজে লাগিয়েই আমরা অঙ্কটা করব। ঠিক আছে, ভাজ্য আমাদের বের করতে বলেছে, আমরা জানি ভাজ্য সমান সমান কি হয়? ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তার মানে ভাজক যদি আমরা বের করতে চাই, আমাদের ভাজক লাগবে, ভাগফল লাগবে, ভাগশেষ লাগবে। যদি আমরা ভাজ্য বের করতে চাই, ডিভিডেন্ড বের করতে চাই, তাহলে আমরা কি পেলাম? ডিভিডেন্ড সমান সমান ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। এটা পেলাম না? ডিভিডেন্ড মানে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস ভাগশেষ ছিল মানে প্লাস রিমাইন্ডার। তাহলে আমাদের এখন অপশনটায় দেখি কি বলেছে। ওকে, অপশনটায় বলেছে, সরি অপশন না, প্রশ্নটায় কি বলেছে একটু খোঁজার চেষ্টা করি। প্রশ্নটা কি বলেছে? ইন এ ডিভিশন সাম দ্য ডিভাইজার ইজ 5 times দ্য কোশিয়েন্ট। মানে এই যে ভাজকটা আছে, ভাজকটা 5 times অফ কোশিয়েন্ট, মানে কোশিয়েন্টের 5 গুণ। কোশিয়েন্ট মানে কি? ভাগফল, মানে ভাগফলের 5 গুণ। দেখুন তো এটা বুঝতে পারলেন কিনা? কি বলেছে? ভাজকটা বলেছে ভাগফলের 5 গুণ, তাই না? ভাজকটা বলেছে ভাগফলের 5 গুণ, মানে 5 ইন্টু ভাগফল। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড 4 times অফ রিমাইন্ডার, এবং কি বলেছে? রিমাইন্ডারের 4 গুণ, এবং কি
এই ভাজকটাই কার 4 গুণ, 4 টাইমস মানে 4 গুণ, কার রিমাইন্ডারের মানে ভাগশেষের 4 গুণ। ওকে, ইফ দ্য রিমাইন্ডার ইজ 5, রিমাইন্ডারটা কত বলে দিয়েছে? 5 বলে দিয়েছে। তাহলে বলেছে যে আমাদের ডিভিডেন্ড বার করতে, মানে ভাজ্যটা বের করতে। ওকে, তাহলে আমরা উল্টো দিক থেকে যাই। আমরা কি জানি? ভাগশেষ জানি। আমরা জানি যে আমাদের এগুলো বার করতে হবে, ভাজক বের করতে হবে, ভাগফল বের করতে হবে, ভাগশেষ বলা আছে 5, এতটুকু জানি আমাদের। তার মানে ভাজক আর ভাগফলটাকে বের করতে হবে। তাহলে ভাগশেষ কত বলে দিয়েছে? রিমাইন্ডার 5 বলে দিয়েছে। তাহলে রিমাইন্ডারের জায়গায় আমরা 5 বসাই। তাহলে রিমাইন্ডারের জায়গায় যদি আমরা 5 বসাই, তার মানে ভাজক মানে ডিভাইজার আমরা কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম। 20 পেয়ে গেলাম। দেখুন তখন কি বলেছে? রিমাইন্ডারের 4 গুণ বলেছে। ভাজকটা দেখুন বলেছে ডিভাইজার ইজ 4 টাইমস অফ দ্য রিমাইন্ডার, 5 টাইমস অফ দ্য কোশিয়েন্ট অ্যান্ড 4 টাইমস অফ দ্য রিমাইন্ডার। রিমাইন্ডারের 4 গুণ কে? ডিভাইজার। তাহলে রিমাইন্ডার যদি 5 হয় তাহলে তার 4 গুণ মানে কত? 20। তাহলে ভাজক আমরা কত পেলাম? এখানে 20 পেলাম। তাহলে আমাদের এখন কি ভাগফলটা বের করতে হবে। তাহলে 20 সমান সমান 5 ইন্টু ভাগফল, তাই না? তার মানে আমরা এখান থেকে কী পেলাম? 5 ইন্টু ভাগফল সমান সমান 20 পেলাম। তাহলে আমরা লিখতে পারি না 5 ইন্টু ভাগফল সমান সমান 20 পেলাম। তাহলে ভাগফল সমান সমান কত পাবো আমরা এখান থেকে? ভাগফল সমান সমান 5 ইন্টু ভাগফল যদি 20 হয় তাহলে ভাগফল কত পাবো? এই 5টা ওইদিকে চলে যাবে, গুণাকারে আছে, গুণাকারে গেলে এদিক থেকে ভাগ হয়ে যাবে। তাহলে 4 পেয়ে গেলাম। ক্লিয়ার সবার? তার মানে দেখুন আমি ভাজক পেয়ে গেলাম 20, ভাজক পেয়ে গেলাম 20, ভাজক পেলাম 20, ভাগশেষ দেওয়া আছে 5, আর এটা পেয়ে গেলাম ভাগফল পেয়ে গেলাম 4। তাহলে আমাদের কি আর বাকি থাকলো কিছু বের করা? তাহলে এখন আমরা ডাইরেক্ট বের করতে পারি ডিভিডেন্ড কত হবে। ডিভিডেন্ড আমরা কি জানি? ভাজক পেলাম 20 ইন্টু ভাগফল হচ্ছে 4 প্লাস ভাগশেষ হচ্ছে 5, তাই না? তাহলে যখন গুণ আর যোগ থাকে তখন কার কাজ আগে হয়? যোগের কাজ আগে, গুণের কাজ আগে হয় বদমাশ রুল অনুযায়ী। তাহলে এখানে হবে 80, 20 ইন্টু 4 80 প্লাস 5, তাহলে অ্যান্সার আসলো আমাদের 85। এই অঙ্কটাকে আপনারা দরকার পড়লে আরেকবার দেখে নিন, আরেকবার দেখে নিন, আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আমি তাও একবার অঙ্কটা কি হলো দেখুন দেখানোর চেষ্টা করি, একবার আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন অপশনগুলো দেখুন কি বলেছিল। আমাদের যেটা ডিভাইজার হবে সেটা কি বলেছে? আমাদের রিমাইন্ডারটা কি? কোশিয়েন্টের 5 গুণ। দেখুন রিমাইন্ডারটা 20, কোশিয়েন্টটা 4, তাহলে 4-এর 5 গুণ হচ্ছে 20, ঠিক আছে। আবার কি বলেছিল? সেটা হচ্ছে রিমাইন্ডারের 4 গুণ, রিমাইন্ডার ছিল 5, তাহলে তার 4 গুণ 20, ঠিকই আছে। ঠিক আছে, তো আমি যে অঙ্কটা করালাম আপনারা এই অঙ্কটা এতক্ষণ ধরে যে করছিলাম সব থেকে একটু ট্রিকি মনে হলো আমার। আপনারা চাইলে অঙ্কটা আরেকবার দেখুন, ঠিক আছে? একদম ইজি। সবসময় মনে রাখবেন ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, ঠিক আছে? ইংলিশ টার্মগুলো মনে রাখুন, তারপর আপনার উল্টো দিক থেকে ক্যালকুলেট করতে থাকুন যে কি কি বলে দিয়েছে। বলে দিয়েছে যে ভাজক সমান সমান কোশিয়েন্টের 4 গুণ, আবার বলে দিয়েছে ভাজকই বলে দিয়েছে রিমাইন্ডারের 4 গুণ বা কোশিয়েন্টের 5 গুণ বলেছে। যেভাবে বলে দিয়েছে আপনারা একবার নিজে করার চেষ্টা করুন, আমার মনে হচ্ছে আপনারা পেরে যাবেন। ওকে, নেক্সট দেখুন খুবই সহজ ছোট অঙ্ক একটা। হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড from the sum of 10001, 20022 and 30333 to get 17069? কি বলে দিয়েছে? হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড, কি বিয়োগ করতে হবে ফ্রম দ্য সাম, একটা যোগফল থেকে, অফ কাদের যোগফল থেকে? 10001, 20022 অ্যান্ড 30333। মানে বুঝতে পারছেন যে এই যে তিনটা সংখ্যা বলে দিয়েছে 1001, কি বলে দিয়েছে 10001, একের পরে 3টা শূন্য, তারপরে 1, তারপরে 2-এর পরে 2টো শূন্য, তারপরে 2, তারপরে
330 তারপরে 3টা 3, এই তিনজনের যোগফল থেকে কি, এই তিনজনের যোগফল থেকে কাকে আমরা বিয়োগ করব টু গেট, কাকে পেতে 17069। মানে এই যে তিনজন সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা আছে, এই তিনজনের যোগফল থেকে আমরা কাকে বিয়োগ করব যেন, যাতে আমরা এটা পাই, টু গেট 17069। ওকে, এটা বলেছে। তাহলে এই তিনজনের যোগফল থেকে বিয়োগ করতে বলেছে, তাহলে এই তিনজনের যোগফলকে আমরা বের করি। তাহলে এই তিনজনের যোগফল কত হবে? 1 2 3 3 6, তার মানে হচ্ছে 2 আর 3 5, 2 আর 3 5 হয়ে গেল। তাহলে এখন কি থাকলো এখানে? 306। তার মানে এই তিনজনের যোগফল কত পেলাম আমরা? 60356, 653। হ্যাঁ, তার মানে তিনজনের যোগফল পেলাম আমরা 60356। বলেছে এদের এদের যোগফল থেকে কাকে বিয়োগ করব? হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড ফ্রম দ্য সাম অফ এত। হোয়াট শুড বি সাবস্ট্রাক্টেড, কি বিয়োগ করতে হবে? ফ্রম, কার থেকে? এই তিনজনের যোগফল থেকে। এই তিনজনের যোগফল মানে এটা, এই তিনজনের যোগফল থেকে কাকে বিয়োগ করতে হবে? ধরি এক্স কে বিয়োগ করতে হবে টু গেট এটা, যেন আমরা এটা পাই, মানে এটার সমান সমান যেন এটা হয়। মানে আমরা যে বলি না 8-এর থেকে, আমি সংক্ষেপে বলি, 8-এর থেকে কত বিয়োগ করলে আমরা 6 পাবো? 8-এর থেকে কত বিয়োগ করলে আমরা 6 পাবো? আমরা কি করি? 8-এর থেকে কত বিয়োগ করলে এক্স ধরি, তাই না? এখান থেকে আমরা অপশন দেখি, তারপরে আমাদের এক্স এর ভ্যালু কত আসে? 2 আসে। তাহলে 8-এর থেকে কত বিয়োগ করলে আমরা 6 পাবো? তাহলে এটাই, এখান থেকে কত বিয়োগ করলে আমরা এটা পাবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করব। ওকে, তাহলে এখন লক্ষ্য করুন কি করতে হবে। এটা আছে 60,356, আর এটা আছে 17,069। তাহলে মাইনাস এক্স এটাকে ওই দিকে নিয়ে যাই। তাহলে এখানে যেটা ছিল সেটা থাকলো 1069, মাইনাস এক্স থাকলো, আমাকে প্লাস এক্স বের করতে হবে। তাহলে এটাকে যদি ওইদিকে নেই, এটা প্লাস ছিল, কিছু নেই মানে প্লাস আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। 60356। ওকে, তাহলে এখন দেখুন এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে দুটো সংখ্যার যদি চিহ্ন যদি সেম থাকে, আমরা শিখেছি দুটো সংখ্যার চিহ্ন যদি সেম থাকে সবসময় আমরা দুটো সংখ্যাকে যোগ করব, আর দুটো সংখ্যার চিহ্ন যদি আলাদা থাকে তাহলে সেই দুটো সংখ্যাকে আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখানে দুটো সংখ্যার চিহ্ন আলাদা, একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা বিয়োগ করব, আর বিয়োগ সবসময় আমরা বড় থেকে ছোটকে করব। তাহলে এখানে 17,000, এখানে 60,000, তাহলে এটাই বড়। তাহলে এটার থেকে আমরা কাকে বিয়োগ করব? আমরা বিয়োগ করব 17,069কে। তাহলে বিয়োগ করলাম, বিয়োগ করলে 7, হাতে 1 থাকলো, তাহলে 9 হওয়া উচিত, তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের 8। হাতে আরও 1 থাকলো, তাহলে 2 3, হাতে 1 থাকলো 5 হওয়া উচিত, হয়ে যাবে 4। তাহলে আমাদের আসছে 43287। কিন্তু যদি বড় সংখ্যার সামনে মাইনাস আছে, সবসময় যখন আমরা বিয়োগ করি বড় সংখ্যার সামনে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন বসবে। তাহলে এখানে বড় সংখ্যাটা এটা ছিল, এর সামনে মাইনাস ছিল, তাই এটাও মাইনাস। তাহলে মাইনাস এক্স সমান সমান আমরা এটা পেলাম। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি গিয়ে আমরা এক্স এর ভ্যালু পেলাম 43287। তাহলে এখানে 43287, তার মানে অপশন 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার, 43287। আপনারাই বলুন তো, এতক্ষণ ধরে যে আমরা অঙ্কগুলো করছি, যোগ বিয়োগ গুণভাগ ছাড়া আমরা কি এক্সট্রা কোনো কাজ করলাম? শুধু তো যোগ বিয়োগ গুণভাগ। হ্যাঁ, শুধু একটা অঙ্কে আমাদের অ্যাপ্রক্সিমেশনের কনসেপ্টটা একটু কাজে লাগলো, আর সব অঙ্কই তো আমরা শুধু যোগ বিয়োগ গুণভাগই করছি। এরপরে দেখুন কি দেওয়া আছে, সিলেক্ট দ্য প্রোডাক্ট অফ দ্য গিভেন নাম্বারস। প্রোডাক্ট মানে কি? গুণফল। সিলেক্ট দ্য প্রোডাক্ট অফ দ্য গিভেন নাম্বারস, প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল। তার মানে হচ্ছে গুণফল আমাদের বের করতে বলেছে। ওকে, কার গুণফল বের করতে বলেছে? 0.54 ইন্টু 0.01 ইন্টু 0.4। ওকে, তার মানে এখানে আমাদের গুণফল বের করতে বলেছে কাদের কাদের? এই তিনজনের। তাহলে যখন আপনারা এরকম দেখবেন
ঠিক আছে, আপনারা কিচ্ছু না। দেখুন এখানে কি আছে, এখানে আছে 54, এখানে আছে 01, এখানে আছে 4, তাই তো? তো আপনারা একটা কাজ করুন, বা আমি শূন্য দশমিক তুলে করাচ্ছি না। আচ্ছা, এটা মানে কি? 0.54 মানে তো 54, মানে তো 54, ওকে। 0.01 যদি দশমিক না থাকতো, আপনি দশমিক ছাড়া এগুলোকে চিন্তা করুন, দশমিক ছাড়া চিন্তা করুন, তাহলে এখানে আছে 54, 001 মানে এখানে আছে 1, আর 04 মানে হচ্ছে 4। আমি কি বললাম? আমরা জাস্ট দশমিকটাকে ধরে নিব যে দশমিক নেই। দশমিক না থাকলে এটা কি হতো? 054 মানে 54, 001 মানে 1, 04 মানে 4, যা ছিল এখন দিয়ে দিই। এখন এই তিনটাকে, যেই তিনটাকে আমরা দশমিক ছাড়া চিন্তা করে পেলাম, যেই তিনটা সংখ্যাকে, তাদের গুণ করব। তাহলে 54কে যদি আমরা 1 দ্বারা গুণ করি 54ই হবে, তাহলে 54-র সাথে 1 গুণ করলে 54ই হবে, তাহলে ইন্টু আরও 4 আছে। তাহলে এটাকে এখন আমরা গুণ করব, তাহলে গুণ করলে কত পাবো? 4 4 16, হাতে থাকে 1, 20 1 21, তাহলে আমরা কত পেলাম? 216 পেলাম। ক্লিয়ার? আমরা পেলাম 216। এতটুকুই কাজ হয়ে গেল না, এখন আমাদের দশমিক ক্যালকুলেট করতে হবে। দশমিক ক্যালকুলেশন করার নিয়ম হলো, আমরা দেখব যে প্রত্যেকটা সংখ্যায় কতগুলো করে দশমিক আছে, আমরা যোগ যোগ করতে থাকব। এখানে দেখুন দশমিকের পরে কয় ঘর আছে, প্রত্যেকটা সংখ্যার দশমিকের পরে কয় ঘর আছে আমরা ক্যালকুলেট করতে থাকবো, মানে যোগ করতে থাকবো। এখানে দশমিকের পরে 2 ঘর, তাহলে এখানে 2 ঘর আছে দশমিকের পর। এখানে দশমিকের পর কয় ঘর আছে? 0 1 2 ঘর। এখানে দশমিকের পর কয় ঘর আছে? 1 ঘর। বোঝা গেল? কি করব আমরা এখন? ক্যালকুলেট করব প্রত্যেকটা সংখ্যায় দশমিকের পর কতগুলো ঘর আছে। এখানে দেখুন দশমিকের পরে 2 ঘর আছে, তাহলে 2 লিখলাম। এখানে দশমিকের পরে 2 ঘর আছে, 2 লিখলাম। এখানে দশমিকের পর 1 ঘর আছে, 1 লিখলাম। তাহলে এখানে মোট কতগুলো দশমিক হলো? আমরা কি করব, এই যতগুলো আমরা ক্যালকুলেট করলাম সবগুলোকে যোগ করে দেবো। তাহলে 2 যোগ 2 যোগ 1 মানে 2 2 4 5, তার মানে 5টা দশমিক আছে। তাহলে আমরা যখন এখানে ক্যালকুলেশন করব, আমাদের মাথায় রাখতে হবে 5 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে আমি যদি এখন এখানে দশমিক বসিয়ে দিই, তাহলে 3 ঘর আগে দশমিক হলো, তাই না? তাহলে আমাকে এখানে 5 ঘর বানাতে হবে। তাহলে আমি এখানেও শূন্য দিতে পারবো না, তাহলে তো আমাদের ছিল 216, এখানে যদি শূন্য দিয়ে দিই তাহলে কি হবে? 2160 হয়ে যাবে। তাই সবসময় এখানে আমরা শূন্য দিব আগে। তার কারণ আমরা জানি 0 1ও যা, 1ও তা, 0 0 1ও তা, তাই না? 0 1ও যা, এটার মানও 1, 1-এর মানও 1, 0 0 1 যদি লিখি তার মানও 1। তাহলে এখানে আমরা 5 ঘর বানাবো। তাহলে 5 ঘর বানানোর পর দশমিক দেবো, দশমিকের পরে কিছু নেই মানে 0 দিব। ক্লিয়ার? তাহলে 0 0 2 1 6 কি করলাম? নর্মালি প্রথমে দশমিক তুলে ভাবলাম যে সংখ্যাগুলো কি কি আছে। তাহলে দশমিক যদি তুলে দেয় 54 1 4, তাদের গুণ করলাম, 216 পেলাম, লিখলাম। তারপরে দেখলাম যে প্রত্যেকের দশমিকের পর কতগুলো করে ঘর আছে। এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 1 ঘর। তাহলে 2 2 4 1 5, তার মানে আমাকে 5 ঘর আগে দশমিক দিতে হবে। কিন্তু আমি পেলাম 216, তাহলে 5 ঘর বানানোর জন্য আমি কি করব? এক্সট্রা আরও 2টো শূন্য দিলাম, দিয়ে দশমিক দিলাম। আর দশমিকের সামনে কোনো যদি পূর্ণ সংখ্যা না থাকে আমাদের শূন্য দিতে হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে যেটা অপশন, কোনটা আছে এখানে দেখুন, অপশন যেটা 4 নম্বরে আছে 0.00216, যেটা 4 নম্বর অপশনে আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে? তাহলে আজকের শেষ অঙ্ক দেখুন, আজকের শেষ অঙ্কটা দেখুন কি আছে। হাউ মেনি প্যাকেটস অফ 1/8 kg sugar can be made from the 2 packets of sugar containing 2 3/4 kg and 3 1/4 kg অ্যামাউন্ট অফ সুগারস। তার মানে কি বলেছে, আমি সুগারের কি করব 1/8 কেজির প্যাকেট বানাবো। আর আমার কাছে কি কি সুগার আছে? একটা প্যাকেটে এটা আছে আর আরেকটা প্যাকেটে এটা আছে। তাহলে দুটোকে একসাথে করব, করে সেখান থেকে আমি এত কেজির প্যাকেট বানাবো। মানে অনেকটা ধরুন এরকম যে আমার কাছে ধরুন 5 কেজির একটা প্যাকেট আছে, আমার কাছে আরেকটা 8 কেজির প্যাকেট আছে। ধরুন আমি আর অঙ্কটা সহজ করে বলি, তারপরে আমরা জটিলে যাই। আমার কাছে ধরুন 8 কেজির একটা চিনির প্যাকেট আছে, একটা 5 কেজির চিনির প্যাকেট, একটা 8 কেজির চিনির প্যাকেট আছে। আমি ভাবলাম যে মানুষজন যখন আসে সবার তো 5 কেজি আর 8 কেজি নেওয়া সম্ভব হয় না,
তাই আমি কি করব, আমি 1 কেজি করে একটা প্যাকেট বানাবো। তাহলে আমি কীভাবে করব, তাহলে আমরা কি করব, এই 5 কেজি আর 8 কেজিকে আগে যোগ করব। তাহলে 5 কেজি আর 8 কেজি যোগ করলে আমরা কত পাবো, 13 কেজি পাবো। মানে দুটো চিনিকে কি করলাম, আমরা একসাথে ঢালবো। ঢেলে দেখলাম আমার কাছে মোট 13 কেজি আছে, মোট 13 কেজি আছে। তাহলে প্রত্যেকটা কতগুলো প্যাকেট হবে, এক কেজির প্যাকেট বানাচ্ছি, তাহলে আমরা 1 দিয়ে ভাগ করে বলবো যে 13টা প্যাকেট বানাতে হবে, তাই না? বা আমাদের কাছে যদি 2 কেজি থাকে, মোট যদি 2 কেজি থাকে, আমরা যদি 2 কেজির প্যাকেট বানাই, তাহলে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব। বা আমরা যদি, আমাদের কাছে যদি 10 কেজি থাকে, মোট যদি 10 কেজি থাকে, আমরা যদি 2 কেজির করে প্যাকেট বানাই, তাহলে মোট কয়টা প্যাকেট বানাতে পারবো, 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাবো 5টা প্যাকেট বানাতে পারবো, তাই না? তাহলে এখানে লক্ষ্য করুন, আমাদের অঙ্কটায় বলেছে যে আমাদের কাছে দুটো প্যাকেট আছে। প্যাকেটটা কত, একটা হচ্ছে 2 3/4 কেজি, 3 1/4 কেজি, এরকম দুটো প্যাকেট আছে। আর প্যাকেট বানাবো কত, 1/8 কেজি করে এক একটা প্যাকেট হবে। তাহলে আমার কাছে মোট কতটুক চিনি আছে সেটা আগে বের করি। তাহলে 2 3/4, এটাকে আমরা লিখতে পারি 2 + 3/4। এটা আমরা অলরেডি শিখেছিলাম, ফ্র্যাকশনের ভিডিওতে আমরা শিখেছিলাম। আপনারা যারা যারা দেখেননি ফ্র্যাকশনের ভিডিওটা অবশ্যই দেখবেন, ঠিক আছে? 2 + 3/4 আমরা লিখতে পারি, আর এটাকে আমরা লিখতে পারি 3 + 1/4। মনে রাখবেন যে 2 সমস্ত 3-এর 4কে আমরা একবারে লিখতে পারি 2 + 3/4, বা 3 সমস্ত 1-এর 4কে আমরা লিখতে পারি 3 + 1/4। এরকম যদি যে কোনো সংখ্যা থাকে, ধরুন 7 সমস্ত 1-এর 3 আছে, তাহলে এটাকে আমরা লিখতেই পারি 7 + 1/3, একই কথা। বা এটা থাকলে অটোমেটিক আমরা এটা লিখতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে এটাকে যখন আমরা যোগ করব, আমরা পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করব আর ভগ্নাংশগুলোকে যোগ করব। তাহলে 2 আর 3কে যোগ করলে কত হয়, 2 আর 3কে যোগ করলে 5, আর কি পড়ে থাকলো 3/4 যোগ 1/4, ঠিক আছে? এখন আমরা কি করব, শুধু ভগ্নাংশটাকে যোগ করব। এখানে ভগ্নাংশ যোগ করলে 1 হবে, কিন্তু আমরা কীভাবে পাবো, ভগ্নাংশ দুটোকে যোগ করব। তাহলে এই দুটোর কি হয়, এই দুটোর লসাগু করতে হয়। আমি আজকে আপনাদের কিছু বাড়ির কাজ দিব, নেক্সট দিন অঙ্ক করতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে? আপনাদের যদি ফ্র্যাকশনের যোগ বিয়োগ করতে অসুবিধা হয়ে থাকে, আমি আজকে আপনাদের একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আমি আপনাদের একটা প্লেলিস্ট দিয়ে দেবো, সেখানে আপনারা পেয়ে যাবেন। তাহলে এই দুটোর আমরা কি করি, সবসময় লসাগু করি, হর দুটোর। তাহলে লসাগু করলে 4ই হবে, আর এখানে 3 + 1ই বসবে। তাহলে 5 + 4 + 4, তাহলে আলটিমেটলি 5 + 4 + 4, 4/4, সরি 4/4 মানে 1 হচ্ছে। তো আমার কাছে কত আছে, মোট আছে 6 কেজি। তার মানে আমরা কি দেখলাম, আমাদের কাছে মোট চিনি আছে হচ্ছে 6 কেজি, 6 কেজি চিনি আছে। ক্লিয়ার? এখান থেকেই বোঝা যাচ্ছে যে 48টা প্যাকেট করতে হবে, কিন্তু আমরা কীভাবে বুঝবো সেটা একটু দেখি। দেখুন 6 কেজি আমার কাছে মোট আছে হচ্ছে 6 কেজি চিনি। তাহলে আমি প্রত্যেকটা প্যাকেটে কত করে দিব, 1/8 করে দিব। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম যদি আমাদের কাছে 10 কেজি চিনি থাকে, আমি যদি 2 কেজির করে বানাই, তাহলে আমাদের প্যাকেট কয়টা হবে, 10/2 মানে 5টা প্যাকেট করতে হবে। বা আমাদের যদি 30 কেজি যদি চিনি থাকে, 3 কেজি করে যদি বানাই, তাহলে আমাদের কটা প্যাকেট করতে হবে, 10টা প্যাকেট করতে হবে। তার মানে মোট যেটা থাকছে সেটাকে আমরা পার প্যাকেটে কত করে দিব সেটা দ্বারা ভাগ করে দিব। তাহলে আমাদের কাছে মোট আছে 6 কেজি, ভাগ প্রত্যেক প্যাকেটে কত করে দিব, 1/8 কেজি করে। তাহলে ভাগ তো আমরা ডাইরেক্ট করতে পারি না, তাহলে ভাগিককে আমরা কী করবো, গুণে নিব। তাহলে 8/1, 6-এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 6 × 8 = 48, আর 1 গুণ করে তো নিচে একই হবে, নিচে 1 লেখার প্রয়োজন নেই। তাহলে আমাদের এখানে কি হবে, 48টা প্যাকেট আমরা করতে পারবো। এখানে অপশন 2 নম্বর যেটা আছে সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট দিন আমরা নাম্বার সিস্টেম সম্বন্ধে জানবো, নাম্বারের প্রবলেমগুলো যে আসে সেগুলো আমরা সলভ করব। তাই আমি আপনাদের একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, আপনারা লিঙ্কে আপনারা পেয়ে যাবেন, কার্ডে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নাম্বার সিস্টেম সম্বন্ধে, প্রাইম নাম্বার যে আছে বা বিভিন্ন ধরনের নাম্বার সিস্টেমে দেখবেন টাইপস অফ নাম্বার, সেখানের বিভিন্ন ভিডিও আমার করা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, সেগুলো আপনাদের অনেকটাই হেল্প করবে, ঠিক আছে? তো নেক্সট দিন আমরা নাম্বার থেকে যে প্রবলেমগুলো আসছে, বিভিন্ন ধরনের নাম্বার থেকে, সেগুলো আমরা সলভ করব। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।